সংস্কার ও নির্বাচনের বিষয়ে ধৈর্যের সাথে আলোচনা করে সমাধানের আহ্বান মির্জা ফখরুলের। প্রধানমন্ত্রীর কাজে বিঘ্নের শঙ্কায় সাংবিধানিক কাউন্সিলে আপত্তি বিএনপির। প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর। স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচন একই তফসিলে করার সুপারিশ। বিগত ৩ নির্বাচনের প্রার্থী ও ইসি কর্মকর্তাদের বিচারের দাবি এনসিপির। সিইসির সঙ্গে বৈঠক। রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বৃদ্ধি। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে লং মার্চ টু ঢাকার ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের। ভিসিকে পদত্যাগ করাতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম কুয়েট শিক্ষার্থীদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচন বিষয়ে রাজনৈতিক দল ও গোষ্ঠীর দায়িত্ব হবে ধৈর্যের সাথে আলোচনা করে সমস্যাগুলোর সমাধান করা। আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য একটি সমাধান বেরিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বলেন, যারা বিভাজন করতে চায় তারা কেউই দেশের ভালো চায় না। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল নোমানের স্মরণে সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এই স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীর স্মৃতিচারণ করেন। বলেন, তারা একই চিন্তার মানুষ ছিলেন, সমাজ পরিবর্তনের চিন্তা ছিল তাদের। এই সময়টা আমাদের পরীক্ষার সময়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেখছেন, পত্র পত্রিকা, টেলিভিশন, টক শো সবকিছু দেখছেন কেমন একটা অস্থিরতা চলছে। বেশ কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি, অনিশ্চিত করে ফেলছি। আজকে সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেক বেশি উচ্চারিত। সকল রাজনৈতিক দল, গোষ্ঠী, সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে। দেশ ও জনগণের স্বার্থে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে, তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সঙ্গে ছিল না। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়, তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন। আলোচনায় আব্দুল্লাহ আল নোমানের রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন করা গেলেই তার প্রতি সঠিক শ্রদ্ধা জানানো হবে। এরকম একজন আপাত মস্তক রাজনীতিবিদ, আপাত মস্তক শ্রমিক আন্দোলনের নেতা, গণমানুষের নেতা খুব কম পাওয়া যাবে, এটা মনে রাখতে হবে আমাদের। আমরা সবাই তার মতো না, হতে পারি না, কিন্তু আমাদের এই কথায় তার কি হবে? আর এখন উনি তো আজ আমাদের মাঝে নাই। কিন্তু সত্যি যদি আমরা বিশ্বাস করি যে তিনি এদেশের শ্রমজীবী মানুষের বন্ধু ছিলেন, তাহলে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমাদের উচিত হবে জাতীয়তাবাদী শ্রমিক দলকে আরো ঐক্যবদ্ধ, আরো সমৃদ্ধ করা। দুর্যোগকালে, দুঃসময়ে যারা সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছেন, তাদের যেন কোনোভাবেই আমরা অবহেলা না করি। এক শোষণ, বঞ্চনা, বৈষম্যহীন, উন্নত বাসোপযোগী বাংলাদেশ আমরা গঠন করতে চাই। নেতারা বলেন, আব্দুল্লাহ আল নোমান মানুষের মনে বেঁচে থাকবেন তার কর্মের গুণে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসিতে মূল আপত্তি বিএনপির। নেতারা বলছেন, এতে প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার সক্ষমতা বাধাগ্রস্ত হবে। তবে নির্বাচনের পর সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে বিএনপি। সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর উপর আস্থা ফেরানোর দাবির পাশাপাশি দেশের সকল জাতিগোষ্ঠী ও ধর্মের স্বীকৃতিও এতে থাকবে। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। রাষ্ট্র সংস্কারের ১৬৬টি সংস্কার সুপারিশ নিয়ে রবিবার বিএনপির সাথে দ্বিতীয় দফার সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন।
বৈঠকে নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালনে 90 দিন মেয়াদী তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব করে বিএনপি। সংসদে সংরক্ষিত নারী আসন 100 করার বিষয়ে একমত হলেও আগের পদ্ধতি বহাল চেয়েছে বিএনপি। একমত হয়েছে স্থানীয় সরকারকে শক্তিশালী করা ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার বিষয়ে। বৈঠকে সংবিধানের প্রস্তাবনা পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফেরানোর প্রস্তাব করে বিএনপি। পাশাপাশি একমত হয় রাষ্ট্র পরিচালনার প্রস্তাবিত মূলনীতির সাথে। আমাদের প্রস্তাব হচ্ছে পঞ্চম সংশোধনীতে গৃহীত যে প্রস্তাবনা, যেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম উপরে আছে, এবং জাতীয়তাবাদ, গণতন্ত্র, তারপরে সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও আর্থিক, অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে। সেই প্রিয়াম্বলটা আমরা আমাদের প্রস্তাবনা বলেছি যে এটাই গ্রহণ করা। আসলে এটাই পঞ্চদশ সংশোধনের পূর্বাবস্থা বলতে যা বোঝায় সেটা। স্বাধীনতার ঘোষণাপত্রে যে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে কথাগুলো উল্লেখ করা আছে, সেটা প্রিয়াম্বলে সংবিধানের মূলনীতিতে আনা যায় কিনা সেটা আমরা বলেছি। এই বিষয়ে আমরা একমত। নির্বাচিত সংসদের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করতে চাইলেও বিএনপির মূল আপত্তি জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে। দ্বিমত জানায় সংসদ সদস্য প্রার্থীর বয়স 21 বছর করা এবং কোনো ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এমন প্রস্তাবের সাথে। এনসিসি হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, যেটা নতুন ধারণা বাংলাদেশের কালচারে বা পলিটিক্যাল কালচারে বা সংসদীয় কালচারে, সেটা একটা নতুন ধারণা নিয়ে ওনারা এসছেন। আমরা একমত নই এই জন্য যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী, যিনি যে নামেই ডাকি, তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে। নেতারা বলছেন জুলাই সনদ হলে নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল এর ভিত্তিতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করবে। ঐকমত্য কমিশনের সাথে 22 এপ্রিল তৃতীয় দফায় আলোচনায় বসবে বিএনপি। সেই জন্যই তো নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। পার্লামেন্টারি সিস্টেমে যেটা প্র্যাকটিস। স্থানীয় সরকার সংস্কারের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়েছে। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংক্রান্ত একটি ব্রিফিংয়ে অধ্যাপক তোফায়েল আহমেদ জানান, স্থানীয় সরকার সকল স্তরের নির্বাচন একই তফসিলে করার সুপারিশ করেছে সংস্কার কমিশন। প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার প্রায় 2 মাস পর চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্যরা। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ইলেকশন, এটা জাতীয় নির্বাচনে যেরকম আয়োজন হয় ঠিক একই রকমের আয়োজন হয়ে যায়। তাহলে একটা দেশে 5টা ইলেকশন একটা গভর্নমেন্টের অধীনে 5 বছর ধরে নির্বাচন হতে থাকে। নির্বাচন মানে কিছু অস্থিরতা, কিছু অশান্তি, কিছু বিশৃঙ্খলা এবং কিছু কর্মসময় ওখানে চলে যায় বিরাট। আমরা হিসাব করে দেখেছি প্রায় 225 দিন সময় চলে যায় এই ইলেকশনগুলো করতে গিয়ে, এবং তারপর অনেক কথা হতো, যখন বহু কিছু হয়। এই ইলেকশন সিস্টেমটাকে সিম্পল করা দরকার। যদি এই সিস্টেমে আসি আমরা, তাহলে একটা শিডিউলে 40 দিনের একটা শিডিউল দিয়ে আপনি 5 বছরের ইলেকশন করে ফেলতে পারবেন। একটা সরকার শুরুতেই এরকম নির্বাচনটা হতে হলে 5 বছর সরকার কাজ করবে, আর নতুন কোনো ইলেকশন লাগবে না। বাংলাদেশ মিয়ানমারের সীমান্তে নাফ নদীর কাছে জীবিকা বিঘ্নিত হওয়ায় উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিয়ানমারে চলমান সংঘর্ষ এবং আন্তঃসীমান্ত গুলি, বেসামরিক হতাহতের ঘটনায় তিনি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পিস অপারেশনস জিএনপিএর ল্যাক্রোইংস সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এমন উদ্বেগ জানান। তিনি বলেন, মিয়ানমারে অস্থিতিশীলতা বাড়লে নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে। রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি। সাম্প্রতিক জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, এই সফর রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য নতুন করে আশা জাগিয়েছে। জাতিসংঘ শান্তি মিশনে আরও নারী শান্তিরক্ষী নিতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সেই সাথে আন্তর্জাতিক শান্তি রক্ষা ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। তিস্তা প্রকল্প নিয়ে প্রধান উপদেষ্টার চীন সফরে আলোচনা হয়েছে। চীনের পক্ষ থেকে কয়েক বছর আগে প্রকল্পের প্রস্তাবনা দেওয়া হলেও সেটা এখনো একই জায়গায় আটকে আছে। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এই সব কথা বলেন
পরিকল্পনা উপদেষ্টা। তিনি জানান, একনেকে 13,525 কোটি টাকায় বিশ্বব্যাংকের সহায়তায় বে টার্মিনাল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্বব্যাংকের সহায়তায় নতুন করে ব্যয় বৃদ্ধি করা হয়েছে এটি প্রকল্পের। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে বিশ্বব্যাংকের নতুন অনুদান নিয়ে সরকার কিছুটা চিন্তিত বলেও জানান উপদেষ্টা। এ সময় অর্থনীতির সাথে তাল মেলাতেই সরকার বড় অবকাঠামো এবং প্রকল্পের অনুমোদন দিচ্ছে উল্লেখ করে তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতি মোকাবেলায় একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। এদিন 24,247 কোটি টাকার 24টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনেকে। অনুদান বিশ্বব্যাংকের, কিন্তু মুশকিল হলো যে 2 বছর এটা তো শেষ হয়ে যাবে ডিসেম্বর 25-এ। শেষ হয়ে যাওয়ার পরও তো আমাদের আরও অনুদান লাগবে। আমাদের এখন চিন্তা হলো যে আমাদের যুক্তরাষ্ট্রের এখনকার যে নতুন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি, তাতে করে আমরা রোহিঙ্গাদের এই যে অনুদান আমাদের প্রয়োজন হয় এটা সাপোর্টটা কম ভবিষ্যতে কীভাবে বা ইউএনওর মাধ্যমেও আমরা কতটুকু সেটা পেতে পারব। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন বাংলাদেশের আরও বিনিয়োগ করতে চায়। এই লক্ষ্যে শীঘ্রই বাংলাদেশে চীনা বিনিয়োগ সম্মেলন হবে বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইউনান এডুকেশন অ্যান্ড হেলথ প্রমোশন নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রদূত। চীনা বিনিয়োগ বাড়িয়ে বাংলাদেশ তরুণদের আরও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। চীনে চিকিৎসা নিতে ইচ্ছুকদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার ঘোষণা দেন ইয়াও ওয়েন। অনুষ্ঠানে চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইবো বলেন, আগের ঘোষিত 3টি সহ ইউনানের আরও কিছু হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হবে। ইউনানে বাংলাদেশিরা যাতে বিশ্বমানের সুচিকিৎসা পায় তাও নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়াং ইবো। চিকিৎসা, শিক্ষা, পর্যটন সহ বিভিন্ন খাতে জনগণ পর্যায়ে সম্পর্ক বাড়াতে চট্টগ্রাম কুনমিং সরাসরি যোগাযোগের বিষয়েও আলোচনা করেন তারা। আওয়ামী লীগের অধীনে শেষ 3 নির্বাচনের প্রার্থী এবং কমিশনের কর্মকর্তাদের বিচারের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্তর্বর্তী সরকারের আগে সিইসি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে তা সন্দেহের চোখে দেখা হবে বলেও মন্তব্য পাটোয়ারির। এদিকে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। রিপোর্ট করছেন ফরুক বাবু। নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দলের নিবন্ধন বিধি এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছেন এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। রবিবার দুপুর 12:30টায় নির্বাচন কমিশন ভবনে নির্ধারিত বৈঠক সম্পন্ন হয়। এ সময় নির্বাচন প্রক্রিয়া বাস্তবায়ন, প্রার্থীদের অভিযোগের মূল্যায়ন সহ নানা বিষয়ে এনসিপি নেতাদের সাথে কথা হয় প্রধান নির্বাচন কমিশনারের। পরে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে বলেন, পুরনো ব্যবস্থায় নির্বাচনে যেতে চান না তারা। আওয়ামী লীগের পাতানো নির্বাচনকে সহায়তা করার অপরাধে কমিশনের সাবেক কর্মকর্তা সহ প্রার্থীদের বিচারের দাবি তোলেন তিনি। গত 3টি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল প্রার্থী এবং নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল এবং তাদেরকে ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিক প্রক্রিয়ার নিয়ে এসে দেশবাসীর সামনে দৃশ্যমান একটি বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বর্তমান নির্বাচন কমিশন থাকবে কিনা সে বিষয়ে ঐকমত্য কমিশনের প্রতিবেদনকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন এনসিপি নেতারা। ঐকমত্য কমিশনের প্রতিবেদনের প্রেক্ষিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেয়ার পরামর্শ তরুণদের দলটির। ঐকমত্য কমিশনের যে রিপোর্টটা আসবে সেটা আসার পরে সিদ্ধান্তগুলো হওয়ার পরে ওইটা অনুযায়ী যদি নির্বাচন কমিশন পরিচালিত হয় আমরা আশা করি বাংলাদেশে একটি সুন্দর ইলেকশন হবে। তবে বর্তমান ব্যবস্থা যে অবস্থায় রয়েছে এই অবস্থায় অনেকগুলো বিষয় সংস্কার জরুরি এবং এই সংস্কারগুলো প্রক্রিয়াগুলো ওনাদের সাথেও কথা হয়েছে, ওনারা অনেক বিষয় সম্মত হয়েছেন। যেগুলো বিধি আকারে আছে ওনারা করে ফেলতে পারবেন, যেগুলো হলো আইন আকারে আসবে সেটা তো ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে আসতে হবে। প্রার্থীকে সশরীরে মনোনয়ন দাখিলের প্রস্তাব দিয়েছেন এনসিপি নেতারা প্রধান নির্বাচন কমিশনারকে। সেই সাথে ভোট গ্রহণের 48 ঘন্টার মধ্যে নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা কমিশনকে সেই সার্টিফিকেট দেওয়ার সুপারিশ এনসিপির। যারা ঋণ খেলাপি রয়েছেন তাদেরকে যাতে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে না আসতে দেওয়া হয় এবং এই বিষয়ে পূর্ববর্তী সিদ্ধান্ত 3 মাস পূর্বে যাতে সিদ্ধান্ত নেওয়া হয়। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে আগামী নির্বাচনে জোট গঠনের বিষয়টি নিয়ে ভাবছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। উদ্দেশ্য ৩০০ আসনেই প্রার্থী দেয়া। নেতারা বলছেন, নির্বাচনে চোখ রাখলেও জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের বিষয়টি প্রাধান্য পাচ্ছে জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় প্রজাতন্ত্র বাস্তবায়ন দলটির অন্যতম প্রধান লক্ষ্য। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার। 2 মাসেরও কম সময় আগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এনসিপি। এরই মধ্যে দেশের রাজনীতিতে নির্বাচনী আলোচনা। এই পরিস্থিতিতে জাতীয় নির্বাচন নিয়ে কি ভাবছে তরুণদের রাজনৈতিক দলটি? এই পুরো আলাপ আলোচনা সবকিছু নির্বাচন কেন্দ্রিক হয়ে যাচ্ছে এবং সেখানে আড়ালে চাপা পড়ে যাচ্ছে আওয়ামী লীগের বিচার, সাংগঠনিকভাবে তাদের 15 বছরের হত্যা, খুন, ধর্ষণ, সেই সাথে সংস্কারের যে প্রস্তাবনা, সংস্কারের যে এই কমিশনগুলোর প্রস্তাবনাগুলোর ইমপ্লিমেন্টেশন কি অর্থে হচ্ছে, জুলাই চার্টার, এই আলাপগুলো আসলে ঢাকা পড়ে যাচ্ছে। আমরা যখন বললাম পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত চলবে না, এই দাবিতেই তো আমরা আন্দোলন করলাম, 1 দফা দিলাম। আমরা কি শহীদ মিনার বললাম তো নির্বাচন না দিলে আপনার 1 দফা? নির্বাচনের বিরুদ্ধে তো কেউ না। বিএনপির 300 যারা এমপি ক্যান্ডিডেট, যারা এখন সারাদিন সকাল বিকেল নির্বাচন জিকির করছে, অসহযোগ আন্দোলন যখন তারেক রহমান সাহেব ডাক দেন, ওনারা কি এসি রুমে ছিলেন না রাজপথে ছিলেন? নির্বাচনকে সামনে রেখে আদর্শিক জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না এনসিপি। তবে 300 আসনে প্রার্থিতার প্রস্তুতিও থাকছে। 300 আসনের নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য এনসিপির যথেষ্ট লোক আছে। এনসিপি নিজে চাইবে 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য, কিন্তু এনসিপির সাথে যদি কেউ জোট করতে চায়, এনসিপি হয়তো দলীয়ভাবে সেটা বিবেচনা করবে। আমরা জানি যে নির্বাচনের আগ মুহূর্তে নানান ধরনের সমীকরণ বদল হয়, সেই সমীকরণের উপরেই নির্ভর করবে যে কি ধরনের জোট হতে যাচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যেই জায়গাগুলো আমরা বলেছি যে যেখানে আমরা আপোষহীন, সেই জায়গাগুলোতে যারা একমত থাকবেন, সেই জায়গাগুলোতে জনগণের পক্ষে লড়াই করার মতো যাদের সক্ষমতা থাকবে, তাদের সাথেই হয়তো পরবর্তী পথ চলা নির্ধারিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধনের সময় বৃদ্ধির আবেদন করেছে দলটি। নতুন দল নিবন্ধনের নীতিমালা নিয়ে আপত্তি থাকলেও তা পূরণ করতে সক্ষম এনসিপি, এমনটাই বলছেন নেতারা। নিবন্ধন কেন্দ্রিক যেই জায়গাগুলো ফুলফিল করা প্রয়োজন, সেটা ন্যাচারালি ফুলফিল হবে বলে আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে 24 জুনের মধ্যে। এদিকে গণহত্যার আরেকটি মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 20 জুলাইয়ের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গেলমান শফির রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যা মামলায় শেখ হাসিনা সরকারের 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, 2 উপদেষ্টা সহ 17 জনকে ট্রাইব্যুনালে আনা হয় রবিবার। প্রিজন ভ্যান থেকে তাদের হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে হাজতখানায় নেওয়া হয়। মামলার কার্যক্রম শুরু হলে আসামিদের ট্রাইব্যুনালের এজলাসে হাজির করা হয়। এ সময় প্রসিকিউশন বলেন, আসামিদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় সম্পৃক্ত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। এরপরও তদন্ত শেষ করতে 3 মাসের সময় চাওয়া হয়। ট্রাইব্যুনালে সময় মঞ্জুর হয় 20 জুলাই পর্যন্ত। একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন। এটা পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন। সে কারণে এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন, তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। শেখ হাসিনার বিরুদ্ধে 2টো মামলা ছিল আজকে শুনানির তালিকায়। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে। সেই মামলাটির আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। তারপরেও স্বচ্ছতার স্বার্থে আমরা 2 মাসের সময়ে আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। আসামিদের হাতকড়া দিয়ে কাঠগড়ায় নেয় বাকি বিতণ্ডা হয়। বিষয়টি নজরে আনা হলে ট্রাইব্যুনালের চেয়ারম্যান সতর্কতার সাথে আসামিদের হাজিরের নির্দেশ দেন। হ্যান্ডকাপ পরে তাদের আনা হয়েছে এবং
ওই ওটা কি বলে ওই আদালত কোট এবং হেলমেট সহ এবং বুলেট প্রুফ জ্যাকেট হ্যান্ডকাপের বিরুদ্ধে কিন্তু আদালতও অভিমতটা মোটামুটি দিচ্ছে এবং বাড়াবাড়ি না করার এবং বাড়াবাড়ি যাতে না করে এবং যথাযথ আইনি ব্যবস্থা যাতে নেয়। এছাড়া অন্য দুটি মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেউল আহসানকেও আদালতে তোলা হয়। প্রসিকিউশনের আবেদনে তাদের মামলার তদন্ত প্রতিবেদন 24 জুন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গুম, খুন ও আয়নাঘরে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে হাইকোর্ট মাজারগেটে বিক্ষোভ সমাবেশ করেছে বহুল আলোচিত সংগঠন মায়ের ডাক। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। 48 ঘন্টার মধ্যে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না এলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে পূর্ব ঘোষিত 6 দফা দাবি আদায়ে মহাসমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা করা হয়। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। 6 দফা দাবি আদায়ে পঞ্চম দিনের কর্মসূচিতে ঢাকা জেলা কারিগরি শিক্ষার্থীরা জড়ো হয় ঢাকা মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে। স্লোগান দেয় বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে। বিক্ষোভ সমাবেশে কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধিরা জানান তাদের ক্ষোভের কথা। 48 ঘন্টায় আলটিমেটাম দিলাম, ইনশাআল্লাহ 48 ঘন্টার পর আমরা লং মার্চ টু ঢাকা পালন করব। পরে তাদের সঙ্গে সংহতি জানায় সাধারণ শিক্ষার্থীরাও। ল্যাব সহকারীকে জুনিয়র প্রশিক্ষণ পদোন্নতি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডে নিয়োগ ও কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগের দাবিতে সোচ্চার তারা। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে আমরা ততদিন রাজপথ ছাড়বো না। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদ, সেই পদে আমাদের যে ক্রাফট ইনস্ট্রাক্টর, ল্যাব সহকারী, তারা হচ্ছে হাইকোর্টে রিট মামলা করে জানি হচ্ছে তাদের 30% পদোন্নতি করা হয়, সেই রিট অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে ডিপ্লোমার শিক্ষার্থীদের বয়সে নির্দিষ্ট একটা বয়স সীমা করে দিতে হবে। ডিপ্লোমা করার পরে মাত্র একটি ইউনিভার্সিটি আছে যেখানে আমরা বিএসসি করতে পারবো। তো এগুলো করার জন্য তো আমাদের আরো কমপক্ষে 2-3টা থাকা উচিত। তো এখানে আমাদের দাবির মধ্যে আছে যে আমাদের আরো কয়েকটি ইউনিভার্সিটি দরকার। আমরা চাই সরকার অনতিবিলম্বে আমাদের এই যৌক্তিক 6 দফা দাবি মেনে নিক, আমাদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুক, আমরা যেন শ্রেণীকক্ষে ফিরে যেতে পারি। যদি আমাদের দাবিগুলো মেনে না হয় তাহলে পরবর্তী 48 ঘন্টা পর আমরা লং মার্চ টু ঢাকা পালন করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই সতর্ক অবস্থায় থাকে আইন শৃঙ্খলা বাহিনী। কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে 8 মাস ধরে 6 দফা দাবিতে আন্দোলন করছে পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে এবার অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। দাবি আদায় না হলে সোমবার বেলা 3টা থেকে আমরণ অনশনে যাবে আন্দোলনকারীরা। রবিবার দুপুরে কর্মসূচি দেওয়ার পর আন্দোলনকারীরা ক্যাম্পাসে মিছিল বের করে। অপরদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন সঠিক নয় এবং কুয়েটের সব শিক্ষার্থীর প্রতিনিধিত্ব আন্দোলনকারীরা করছেন না বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। এখন যে সমস্ত মুষ্টিমেয় যে কয়েকজন ছেলে করছে, এরা কখনোই সমস্ত ছাত্রের রিপ্রেজেন্টেটিভ করছে না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যেটা কুয়েটের জন্য ভালো, কোনো শিক্ষক না থাকলে আমি ছাত্রদের পাশে থাকছি, অতীতেও এখনও থাকতাম, কিন্তু এই মুহূর্তে ছাত্রদের আন্দোলন আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা নিয়মের মধ্যে কোনো আন্দোলন না। যারা নির্বাচন করে সংস্কার করতে চায় তারাই আসলে সংস্কারের পক্ষে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বিকেলে রাজধানীর বনানীতে হোটেল সেরিনাতে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেন বিএনপি ও সিপিবি সহ বাম রাজনৈতিক নেতারা। বিএনপি নেতাদের মধ্যে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বাম নেতাদের মধ্যে ছিলেন সিপিবির সভাপতি শাহ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক বজরুল রশিদ ফিরোজ এবং সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন সহ অন্যান্যরা। আর যারা নির্বাচন না করে সংস্কার করতে চায় একটা ডিক্রি জারি করার মাধ্যমে, সেটা বালুতে গাছ লাগানো। শক্ত ভিত্তির উপর করতে হলে জনগণের অংশগ্রহণ লাগবে, জনগণের সম্মতি নিতে হবে এবং সেটা করতে হলে একটা ইলেকশন অপরিহার্য। তবে যে কোনো নির্বাচনের নামে প্রহসন আমরা গ্রহণ করব না। প্রকৃত
অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটুক সংস্কার দরকার সেইটা অবশ্যই নির্বাচনের আগেই করতে হবে। তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশের মংলা বন্দর ব্যবহার করতে চায় নেপাল, এমনটা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। এই লক্ষ্যে সম্প্রতি মংলা বন্দর পরিদর্শন করেছেন বলে জানান তিনি। মংলা বন্দরে আপগ্রেডেশনের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত। নেপাল থেকে আরও বিদ্যুৎ আমদানির লক্ষ্যে 683 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পাওয়ার প্ল্যান্টের সাথে আলোচনা চলছে বলে জানান তিনি। আলোচনা শেষে শীঘ্রই এই সংক্রান্ত চুক্তি হবে বলেও জানান নেপালের রাষ্ট্রদূত। এনার্জি, পর্যটন, শিক্ষা সহ বিভিন্ন খাতে বাংলাদেশ নেপালের সম্পর্ক বাড়াতে কাজ করছেন বলেও তিনি জানান। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আগের তুলনায় বেড়েছে জানিয়ে এক্ষেত্রে কাস্টমস, ল্যান্ড সহ বিভিন্ন জায়গায় নন ট্যারিফ বাধা দূর করার উপরও জোর দেন তিনি। রাজধানীর BIISS অডিটোরিয়ামে আয়োজিত লেকচারে এসব বলেন নেপালের রাষ্ট্রদূত। বিচার বিভাগে সীমাবদ্ধতা থাকলেও বিচারকদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, দেশ গঠনে রাজনৈতিক বক্তব্য পরিহার করে গঠনমূলক আলোচনা এবং আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠার দিকেই জোর দিতে হবে। রবিবার সকালে বিচারকদের পেশাগত দক্ষতা ও মূল্যবোধ গঠনে সহকারী জজদের জন্য বিচারক প্রশিক্ষণ ইনস্টিটিউট শুরু করেছে 50তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। উদ্বোধনী আয়োজনে তিনি আরও বলেন, বিচার বিভাগে সীমাবদ্ধতা থাকলেও সেই বাস্তবতা মেনেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে বিচারকদের। অনুষ্ঠানে বিচারকদের কোনো ধরনের আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি বলা হয়, সুবিধা না থাকলেও দায়িত্ব পালনে পিছপা হওয়া যাবে না। এছাড়াও কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার হওয়া 17 বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের মামলা দ্রুত শেষ করার সুপারিশ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, 8 মাসেও মামলার 164 ধারায় জবানবন্দি প্রত্যাহার না হওয়া উদ্বেগজনক। তিনি বলেন, তদন্ত শেষ না হলে আইন মন্ত্রণালয়ের পক্ষে কিছুই করা সম্ভব নয়। মাগুরায় আলোচিত শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার শুনানি 23 এপ্রিল ধার্য করা হয়েছে। সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই অভিযোগের পত্রে শুনানি হয়। এ সময় প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ 4 আসামিকে আদালতে হাজির করা হয়েছে। পরে অভিযোগপত্রটি আমলে নিয়ে আগামী 23 এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়। এর আগে গত 13 এপ্রিল মামলার চার্জশিট দাখিল করে পুলিশ। যাদের বিরুদ্ধে চার্জশিটটি দাখিল করা হয়েছে তারা হলেন শিশুটির দুলাভাই সজীব শেখ, সজীবের বড় ভাই রাতুল শেখ, সজীব শেখের বাবা হিটু শেখ এবং সজীবের মা জাহেদা খাতুন। আসামিরা সবাই মাগুরা কারাগারে রয়েছেন। গত 6 মার্চ বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। এই ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় গত 12 মার্চ মারা যায় শিশুটি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। সংস্কার ও নির্বাচনের বিষয়ে ধৈর্যের সাথে আলোচনা করে সমাধানের আহ্বান মির্জা ফখরুলের। প্রধানমন্ত্রীর কাজে বিঘ্নের শঙ্কায় সাংবিধানিক কাউন্সিলে আপত্তি বিএনপির। প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর। স্থানীয় সরকারের সব স্তরে নির্বাচন একই তফসিলে করার সুপারিশ। বিগত 3 নির্বাচনের প্রার্থী ও ইসি কর্মকর্তাদের বিচারের দাবি এনসিপির। সিইসির সঙ্গে বৈঠক। রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা 22 জুন পর্যন্ত বৃদ্ধি। 48 ঘন্টার মধ্যে দাবি না মানলে লং মার্চ টু ঢাকার ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের। ভিসিকে পদত্যাগ করাতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম কুয়েট শিক্ষার্থীদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।